শাহিন নামটা বজ্রপাতের ন্যায় যেন এহসানের পরিবারের ওপর গিয়ে পড়ল। এহসান কতক্ষণ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি এর নাম কই শুনলেন? অজন্তা ঠোঁটের কোণে বাঁকা হেসে বলল, কেন, নামটা পছন্দ হয়নি বুঝি? আপনিই তো শাহিন এহসান, তাই না? যে আমার অজপাড়া গায়ে এর সহজ সরল বুবু কুসুমকে প্রণয়ের ফাঁদে ফেলেছিলেন। এহসান সোফার হ্যান্ডেল ধরে বসে পড়ে। আচমকা যেন নীরব স্রোত বয়ে গেল এখানে। এহসান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আগে কেন জানাননি এসব? অজান্তা তাচ্ছিল্য হেসে বলল, জানালে কি আর আজ আপনার ভালোবাসার নামক নাটকটা দেখতে পারতাম? এহসান অবাক হয়, বিস্মিত কণ্ঠে বলে, যদি আমি শাহিন হই? আপনি আন্দাজ করছেন সেটা, তাহলে এতদিন আমার প্রতি দুর্বল হলেন কেন? আকস্মিক অন্যরকম প্রশ্নে একটু ঘোলাটে হয় অজান্তা। তারপর নিজেকে শান্ত রেখে বলে, ফুপি মায়ের এত বড় সমস্যা, তারপর নানা রকমের আনুষঙ্গিক ঘটনা, সব মিলে একটু দুর্বলতা চলে আসে। মায়া তো এরই বলে, দীর্ঘ সময় কারো সাথে থাকলে এটা আপনা আপনি জন্ম নেয়। এহসানের চোখে পানিতে টইটম্বুর মনে হলো। অজান্তা চিৎকার করে ঘৃণহিত কণ্ঠে বলল, ছি ছি, আপনারা শহরের ছেলে কিভাবে পারেন এমন সর্বনাশ করতে? আপনারা তো অমানুষ। আর কিছু বলতে পারেনি অজান্তা, কারণ ততক্ষণে তার গালে বিরাট শব্দে একটা চর এসে পড়েছে। অজান্তা গালে হাত দিয়ে সামনের মানুষটার দিকে আহাম্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। এহসানও অবিশ্বাস্য দৃষ্টিতে বলল, মা। এহসানের মায়ের মুখ ততক্ষণে রক্তবর্ণ ধারণ করেছে। সে অজান্তার বাহু ঠেলতে ঠেলতে বলল, কাকি কি বলছো জানো তুমি মেয়ে? শাহিন কে জানো আদৌ? শাহিন আমার বড় ছেলে। আমার বড় ছেলের নাম শাহিন আহসান। আর এই যে ছেলেটা যাকে তুমি শাহিন দাবি করেছিলে, সে শাহিনের ছোট ভাই গুপ্ত এহসান। অজান্তা থমকে যায়। সে কি নিজের কানে ভুল শুনল? না তো, স্পষ্টই শুনেছে। ডাক্তারবাবু শাহিন আহসানের ভাই গুপ্ত এহসান। তাহলে ভুলটা কি অজান্তারই? সবটা না জেনেই বলে ফেলেছে সে। পরক্ষণে অজান্তা নিজের মনকে বোঝালো, সে ভুল করতে পারে না। সে এতদিন পারিপার্শ্বিক যা দেখে এসেছে সে ধারণা থেকেই তো বলেছে। ফুপিমা ততক্ষণে এগিয়ে আসে। অজান্তার বাহু ধরে ধীর কণ্ঠে বলে, শরীরে হাত দিবেন না আমার মেয়ের, ভদ্রতা বজায় রাখুন। এহসানের মা ফুঁসে উঠল। আরও কিছু বলতে উদ্যত হতেই দ্বিতীয় মহিলাটি মুখ খুলল। আহা শারমিন, শান্ত হোক। কোন অধিকারে তুমি মেয়েটার গায়ে হাত দিচ্ছ? শারমিন বেগম যেন শান্ত হতে চাইছিল না। ইতু ধরে নিয়ে গিয়ে সোফায় বসালো তাকে। এবার বর্ণ টালমাটাল হয়ে উঠে অজান্তার সামনে গিয়ে দাঁড়ালো। অজান্তা ততক্ষণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যতই হোক, অন্যায় তো সেও করেছে। এহসান শীতল কণ্ঠে বলল, আহাসান ভাইয়া মানে শাহিন ভাই কোথায় অজান্তা? অজান্তা কেঁপে উঠল ঈষৎ, সাথে কিঞ্চিত অবাক হলো বোধ হয়। দুই অনুভূতির সংমিশ্রণে অদ্ভুত এক বিশৃঙ্খলা সৃষ্টি হলো মনে। ক্ষীণ কণ্ঠে বলল, শাহিন ভাই কোথায় মানে? আপনারা সেটা ভালো জানবেন, আমায় কেন জিজ্ঞেস করছেন? এহসান এক কদম এগিয়ে আসলো। ইতিমধ্যে তার চোখে লাল বর্ণ ধারণ করেছে, যেন গাছে ফোটা সদ্য কৃষ্ণচূড়ার ন্যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক এই চোখটার প্রশংসা করা যাচ্ছে না, কারণ এই চোখটা একটা ভয়, আতঙ্ক সৃষ্টি করছে অজান্তার হৃদয়ে। অজান্তা হতভম্ব হয়ে বলল, আমি সত্যিই জানি না শাহিন ভাই কোথায়। এমনকি আমি আজ অবধি শাহিন ভাইকে দেখিও নি। উপস্থিত সবার চক্ষু চড়ক গাছ। এহসান রুক্ষ স্বরে বলল, শাহিন ভাইকে দেখেননি আপনি? মজা করছেন? আপনার বোনের সাথে এতদিনের সম্পর্ক ছিল তার, আর আপনি বলেছেন দেখেননি? এই এহসান অপরিচিত অজান্তার কাছে। একের পর এক আকস্মিক ঘটনা ঘটার ফলে অজান্তার মাথায় শূন্য লাগছে। অজান্তা 2 কদম ডানে গিয়ে টেবিল থেকে এক গ্লাস পানি উঠিয়ে নেয়। কটকট করে সেটা খেয়ে মুখ মুছে শাড়ির আঁচলে। তারপর আবার উপস্থিত সবার মাঝে মধ্যমণি হয়ে হাজির হয়। বিনীত কণ্ঠে বলে, মিস্টার এহসান, সেম প্রশ্ন তো আমিও আপনাকে করতে পারি, তাই না? আপনার ভাইয়ের সাথেই তো আমার বুবুর এতদিনের সম্পর্ক ছিল, তা আপনি আমার বুবুকে দেখেছিলেন? অজান্তার এমন যুক্তিযুক্ত প্রশ্নে এহসান নিবিড় হয়ে আসে। অজান্তা ঠিকই বলেছে, সে কখনোই অজান্তার বোনকে দেখেনি। এহসানের মতিগতি দেখে তার বাবা উঠে আসেন। অজান্তার পাশে দাঁড়িয়ে বললেন, না, আমরা কেউ তোমার আপুকে দেখে চিনতাম না। ওদের মাঝে কত দিনের সম্পর্ক ছিল সেটাও জানতাম না। আর তুমি শুনে অবাক হবে যে তোমার আপুর নাম ঠিকানা অবধি আমরা আজও জানি না। অজান্তা বিস্ময়ে হতভাগ। তাহলে শাহিন ভাই বুবুর কথা কাউকে জানায়নি? বেঈমান তবে কি শাহিন ভাইয়ের পক্ষ থেকে হলো? অজান্তাকে গভীর ভাবনায় ডুবে থাকতে দেখে
ভদ্রলোক মাথা নাড়ালেন, তারপর বললেন, হয়তো শাহিন সঠিক সময়ের অপেক্ষা করেছিল। আমরা এটাও জানতাম না শাহিন একটা মেয়ের জন্য বাড়ি ছেড়েছে। আজ থেকে প্রায় বছর 4.5 বা 5 আগে একদিন মধ্য দুপুরে শাহিন বের হয়ে যায়, নিজের বাইক গাড়িবিহীন। সারাদিন ওর কোনো খোঁজ পাওয়া যায় না। বোঝাই যাচ্ছিল কোনো জরুরি কাজে তাড়াহুড়া করে বেরিয়েছে। তারপর পুরো দিন কেটে যখন পরিবেশ জানান দিচ্ছিল মধ্যরাতের, তখন সবাই আর চিন্তা নিতে পারছিলাম না। কল করলাম, দেখি ফোন বন্ধ। চিন্তা যখন বাদ ভাঙল তখন ওর রুমে গেলাম। হঠাৎই গিয়ে দেখি একটা চিরকুট রাখা খাটের কাছে ছোট্ট টেবিলটায়, যেখানে লেখা ছিল, মা, তোমার জন্য গায়ের বধূ আনতে যাচ্ছি। বড্ড তাড়াহুড়ো, তাই জানাতে পারিনি সব। তুমি বরণডালা সাজাও। এমন চিরকুটে সবাই প্রথমে বেশ অবাক হলো, তারপর অভিযোগ হলো। কিন্তু মনে মনে সবাই নতুন বউ আর শাহিনের পথ চেয়ে রইলাম। রাত কেটে সকাল হলো, সকাল কেটে রাত, এভাবেই কেটে গেল কয়েক সপ্তাহ। শাহিন চুপ স্বভাবের ছিল, বিধায় বন্ধু খুব কম ছিল। তবুও যারা ছিল তাদের জিজ্ঞেস করা হলো মেয়েটার নাম পরিচয়, কিন্তু প্রত্যেকেরই সবাই আমাদের মতনই অবাক হয়ে যায়। শাহিন প্রেম করেছে শুনে কেউ ঠিকানা জানাতে পারেনি। তারপর শাহিনের পথ চেয়ে দিনের পর দিন, সপ্তাহের পর মাস, আর মাসের পর বছর কাটিয়ে দিলাম। শাহিন ফিরল না। তাহলে সে তোমাদের কাছেও যায়নি? অজান্তা ডানে বামে মাথা নাড়ালো, যার অর্থ না। তার যেন আর ধৈর্য শক্তি বাদ মানছে না। সে ধপ করে ফ্লোরে বসে পড়ে। তাহলে শাহিন ভাই সেদিন পুকুরে গ্রামে নিতে গেছিল। কই গেছিল? তাদের সামনে তো আসেনি। গ্রামের কেউ অন্তত চিনত তাহলে? তাদের অগোচরে তাহলে বিশাল ঘটনা রয়ে গেছে লুকায়িত। শাহিন ভাই জীবিত আছে তো আদৌ? অজান্তার বুক কেঁপে উঠল। না, এসব কী ভাবছে সে? অজান্তাকে ভেঙে পড়তে দেখে মায়া হলো সবার, এহসানের মা বাদে। এহসানের মায়ের সাথে থাকা পৌরা মহিলাটা এগিয়ে আসলো। পরনে বেশ ভালো জামদানি, তবে সাদামাটা রঙের শাড়ি পরা মহিলা। সে অজান্তার সামনে এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল, শাহিনের কথা তো শুনলে, এবার তোমার বোনের কথা বলো। তার কি খবর? অজান্তার মনে পড়ল সে বিশ্রী অতীত। সেই উঠানে খাটিয়ার উপর শুয়ে থাকা সাদা কাফনে মোড়ানো বুবুর গলা কাটা লাশ, আব্বার নিশ্চিহ্নতা, আম্মার অসুস্থতা, গরম লোহা দিয়ে পায়ে আঘাত করা। অজান্তা হঠাৎ অস্বাভাবিক হয়ে উঠল। কানের মাঝে সেই দিনের আহাজারি ভেসে উঠল, কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচি। অজান্তা কান চেপে ধরে চিৎকার করা শুরু করলো। অজান্তার আকস্মিক কাণ্ডে হকচকিয়ে যায় সবাই। এহসান দ্রুত এগিয়ে এসে ব্যতিব্যস্ত স্বরে বলল, কি হলো অজান্তা? এমন করছেন কেন? অজান্তা, কি হলো? হাত সরান অজান্তা। অজান্তা উত্তর দিল না, চোখ বন্ধ করে লুটিয়ে পড়ল আর বিড়বিড় করে বলল, ভালোবাসলে মরতে হয়। এহসান ধরে ফেলল, ফুপিমার কোলে শুইয়ে দিল। সবাই উপস্থিত ঘটনায় হকচকিয়ে গেল, এমনকি এহসানের মাও। সে ব্যতিব্যস্ত স্বরে বলল, দেখো না এহসান, কি হলো মেয়েটার হঠাৎ? এতক্ষণ তো শক্ত জবাব ঠিক ছিল। বোনের কথা বলাতে এমন করলো কেন? নাকি নাটক করছে? বোন হয়তো বিয়ে হয়ে গেছে, সে লজ্জা কিভাবে কাটাবে, তাই নাটক করছে বোধহয়। এহসান অবাক হলো, তার মা এমন কথা বলার মানুষ তো না, তাহলে এসব বলছে কেন? সামান্য বিরক্ত প্রকাশ করলো এহসান। কেউ কিছু বলার আগে ফুপিমা বলল, যার জীবনটায় নাটকীয় তার আর নাটক না করে উপায় আছে? এবার আবার এহসানের পরিবার ভ্রু কুচকাল। দ্বিতীয় মহিলাটা উদ্ভট কণ্ঠে বলল, কি? ফুপিমা ভনিতা ছাড়া বলল, মেয়েটা সেই অন্ধকার হাতুড়ে ছুটে আসছে কেবল অতীত থেকে। সে নাটক করছে না, আর তার বুবুরও বিয়ে হয়নি। সবাই এর পরেরটুকু শুনতে ড্যাব ড্যাব তাকিয়ে রইল। এহসান প্রশ্ন করল, বরং কি? ফুপিমা কাট কণ্ঠে জবাব দিল, বরং ওর বুবু মারা গেছে সেই দিনই, যখন শাহিন নামে প্রেমিক পুরুষ পৌঁছালো না সময় মতন। অজান্তার সাথে পালাতে গিয়ে ধরা পড়েছে। তখন অজান্তার বাবা বড় মেয়েকে ঘরে আটকিয়ে স্ত্রীকে মেরে হসপিটালে ভর্তি করে, আর ছোট মেয়ে মানে অজান্তাকে উঠানের মাঝে ইচ্ছে মতন মারে। লোহার রডও গরম করে অজান্তার পায়ে বাড়ি লাগিয়ে দেয়। বাবার নৃশংসতা সহ্য করতে না পেরে অবশেষে কুসুম মানে অজান্তার বোন নিজের গলা নিজে এক কোপে ফেলে দেয়। এই যে দেখেন, অজান্তার পায়ের তালুতে আজও সেই কারশিটে দাগ আছে। বজ্রপাত হলেও বোধহয় এতটা চমকায় না যতটা এহসানের পরিবার এসব ঘটনা শুনে চমকেছে।
ততক্ষণে অজান্তার চোখ মুখে জল ছিটানো হয়। তার চোখও হালকা মেলেছে। এহসান নিজের মায়ের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলল, মা দেখছো না বলেই তুমি কতটা কটূক্তি দেখেছ না বলেই তুমি কতটা কটূক্তি করেছ। এহসানের মায়ের মাথা সামান্য ঝুঁকে যায়। এহসানের বাবা শান্ত কণ্ঠে বলল, তারপর? ফপিমা উত্তর দেওয়ার আগেই অজান্তা দুর্বল কণ্ঠে বলল, তারপরটা যেখানে ঘটেছে সেই স্থানে গেলেই জানবেন, কারণ আমাদের অজানা অনেক কিছু ঘটে গেছে। সেদিন যদি শাহিন ভাই বের হয়ে থাকে তাহলে সে কোথায় আছে? আমাদের কাছে যায়নি কেন? আরও অনেক কিছু। আপনারা তৈরি হন, আমরা আমাদের গ্রামে যাব। বাকি উত্তর সেখানেই। সবার মনে হলো অজান্তার কথাই ঠিক। অজান্তা ফুপিমায়ের সাহায্যে উঠে দাঁড়ালো। এই তো প্রশ্ন করলো, তোমাদের বাড়ি কোথায় অজান্তা? অজান্তা দুর্বল কণ্ঠে বলল, একবার সীমান্তের কাছাকাছি নিবিড়গঞ্জ নামে একটা গ্রামে। রুমে উপস্থিত একজন সামান্য না বেশি কেঁপে ওঠে গ্রামের নাম শুনে। কারণ একটাই, সেই গ্রামে তারও একটা অতীত আছে। তবে কি এক ঘটনা খুঁজতে গিয়ে বের হবে নতুন কিছু? অজান্তা তার মাকে ফোন করে সবটা জানায়। এহসানরা প্রস্তুত অজান্তার সাথে যাওয়ার জন্য। ফুপিমা যেতে চাইলে অজান্তা না করে। এত ধকল সইতে পারবে না ফুপিমা। আর ছোট্ট বাচ্চারাও তো আছে। আর তার ছোট্ট বুবু যে থাকতে পারবে না। সবাই রুম ছেড়ে বাহিরে চলে আসছে। ট্রেন ধরতে হবে একটু পরই। অজান্তা রুম থেকে বের হতে নিলেই ফুপিমা বলল, পরি তাড়াতাড়ি ফিরিস। অজান্তা ঘুরে দাঁড়ায়। কতক্ষণতে দোনমনা করে বলে, শাহিন ভাইয়ের খোঁজে এই শহরে এসেছিলাম। যদি সে প্রয়োজন মিটে যায় তাহলে সে গ্রাম যে আমায় আর ছাড়বে না। ফুপিমা তোকে উঠে বলে, এসব কি বলছিস পরি? তোর পড়াশোনা স্বপ্নের কি হবে? আর এ শহরে তুই যে ভালো লাগায় আবদ্ধ হয়েছিস সেটা? ডাক্তারবাবুর কি হবে? অজান্তা ফোঁস করে নিঃশ্বাস ফেলে ছোট্ট কণ্ঠে বলল, আমি নিরুপায় ফুপিমা। গ্রামে যে আমি খুঁটি গেড়ে এসেছি, আমি প্রতিজ্ঞাবদ্ধ। ফুপিমা অবাক হয়। প্রতিজ্ঞাবদ্ধ মানে? কার কাছে অজান্তা প্রতিজ্ঞাবদ্ধ? অজান্তার বাল্যকালের বন্ধু মোহন না তো? অজান্তা হাত নাড়িয়ে বিদায় দিয়ে নিচে নেমে আসে। এহসান এতক্ষণ সবটাই শুনেছে, কিন্তু কিছু বলেনি। অজান্তা গাড়িতে গিয়ে বসল। গাড়ি ছুটতে চলল আপন গতিতে। বিল্ডিংয়ের বারান্দা দিয়ে ফুপিমা নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর কি হবে দেখা তো তাদের? এই ইট পাথরের শহরে গল্পের রীতি কি এখানেই টানা হবে অজান্তার? শহরের জন্য দোষী কেবল ক্ষণস্থায়ী অজান্তা হয়েই রয়ে যাবে। ট্রেন যখন স্টেশনে এসে থামল, অজান্তা যেন হঠাৎ করে সব ভুলে দোষী হয়ে গেল। ছটফটিয়ে নেমে আসলো ট্রেন থেকে। বড্ড আশা করে এসে নেমেছিল। ভেবেছিল নেমে স্টেশনে দেখবে তার বাল্যকালের বন্ধু মগা দাঁড়িয়ে আছে তাকে নিয়ে যাওয়ার অপেক্ষায়। নিশ্চয়ই আম্মা বলেছে ওকে, আর ও ছুটে চলে আসবে তাকে নিতে। অজান্তা দেখবে মগা কত বড় হয়ে গিয়েছে। সুপুরুষ মোহন হয়েছে না, আজও বাচ্চাটি আছে সে। কিন্তু অজান্তাকে অবাক করে দিয়ে এমন কিছুই হলো না। পুরো প্ল্যাটফর্ম জুড়ে মোহনের কোনো অস্তিত্ব নেই। কেবল কত কৌতূহলী মুখ তাকিয়ে আছে অজান্তার পানে। অজান্তা কেবল অবাক হয়ে দেখে তার গ্রাম 5টা বছরে যেন বিরাট পরিবর্তন হয়ে গেছে। এক অন্যরকম গ্রাম যেন আবিষ্কার করলো অজান্তা। এতটা বদল কেমনে ঘটল? নিজের প্রশ্নে নিজেই হেসে দেয় দোষী। 5 বছর কি কম সময়? সেও তো পরিবর্তন হয়েছে 5 বছরে। 5 বছর আগে ছোট্ট অবুঝদোষী বেনারসি পরে এমন একটা ট্রেনে উঠেছিল। জীবন নামক ট্রেনে 5 বছর ঘুরে যাবার সেই স্টেশনে নেমে এসেছে অজান্তা হয়ে। অজান্তার পিছু পিছু এহসানরাও নেমে আসে। অজান্তা কেবল চারপাশ ঘুরে দেখে। আগে যখন এখানে আসতো তখন গ্রামের মতিন চাচার একটা চায়ের দোকান ছিল এখানে, আর আজ সেখানে বড় একটা খাবারের হোটেল। প্ল্যাটফর্ম আগে টিনের চালা ছিল, আজ কারো কাজ করা দেওয়াল। অজান্তা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। সে জনে এক ঘরের রাজ্যে চলে গেছে। হঠাৎ পেছন থেকে কেউ তাকে ডেকে বলল, আরে তুই দোষী না? অজান্তা চমকে গেল। তারপর পিছু ফিরে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ আমি দোষী। অজান্তার সামনে দাঁড়ানো লোকটা কতক্ষণ ফেল ফেল করে তাকিয়ে থাকলো। মিনিট 2 চুপ করে রইল সে। তারপর আকস্মিক লোকটা গলা ছেড়ে হাঁক দিলেন, ও গো দেখো কে এসেছে গায়ে, আমাকে দোষী আইছে। হেই ছোট দোষী কত বড় হইয়া গেছে, দেখে যাও খালি সবাই। লোকটা আর কেউ না, দোষীর আব্বার বন্ধু জামিল চাচা। জামিল মেয়াটাকে মোটামুটি অনেকেই হাজির হয়েছে। কেউ কেউ কানা ঘোষা করছে, কেউ বা ঘটনা বোঝার চেষ্টা করছে।
কেউ বা অবাক প্রকাশ করছে। ততক্ষণে একটা মহিলা এগিয়ে আসে অজান্তার দিকে। সেই মহিলা আর কেউ না, অজান্তার বান্ধবী মোনার মা। সে এসে অজান্তাকে জড়িয়ে ধরে। অজান্তাও এতদিন পর পুরানো মানুষের মুখ দেখে আকস্মিকভাবে চুপ হয়ে গেল। মোনার মা অজান্তার মুখে চুলে হাত বুলিয়ে টলমলে চোখে বলল, বাহ, আমার মায়াটা দেখে অনেক বড় হইয়া গেছে। কেমন আছো রে মা? অজান্তার মুখে চুলে হাত বুলিয়ে টলমলে চোখে বলল, বাহ, আমার মায়াটা দেখে অনেক বড় হইয়া গেছে। কেমন আছো রে মা? অজান্তা হালকা নেড়ে ঘাড় নাড়িয়ে বলল, ভালো আছি চাচি, তোমরা কেমন আছো? আর মোনার কি খবর? ও কেমন আছে? এই তো আল্লাহ দিলে ভালোই আছে সবাই। আর আমার মোনার তো 2টা পোলাপানও আছে। চাচির কথায় অজান্তা বিস্মিত কণ্ঠে বলে, বিয়ে কবে হলো ওর? চাচি কেন যেন ফিস ফিস করে বলল, বিয়ে তো 4 বছর আগেই হয়েছিল, আমাদের পাশের গ্রামের এক 50 বছরের প্রভাবশালী মানুষের সাথে। ইস, সেদিন যদি আমার মেয়েটাও তোর মতো পালিয়ে যেত তাহলে বেঁচে যেত। অজান্তার হঠাৎ করে অস্বস্তি হচ্ছে। এমন ভরা মজলিসে এসব বলা উচিত না, তবুও উঠল। সেহেতু অবাক না হয়ে পড়ল না অজান্তা। মোনা তাদের গ্রামের আরেকটা ছেলের সাথে সম্পর্কে ছিল। বুবুরে তো সে এই মোনার কত গল্প বলেছিল, আর আজ সে প্রেমের এই পরিহাস। হাসলো অজান্তা, তবে কিছু বলল না। অজান্তাকে চুপ থাকতে দেখে জামিল চাচা বলল, এতদিন পর কই থেকে আইলেন আম্মা? এতটি বছর আপনাকে খোঁজ খবর নাই। চেয়ারম্যান যদি জানে আপনারা এই গ্রামে আইছেন, আবার ঝামেলা লাগবো। বিয়ের আসর থেকে পালানের কারণে শাস্তি হইব। আপনি আপনার মা হগল উধাও হইয়া কই গেছিলেন? আর আপনার আব্বাও তো। আর কিছু বলার আগে আরেকটা ট্রেনের যাওয়ার সময় হয়ে গেছে। সবাই সেখানে ব্যস্ত হয়ে পড়ে। অজান্তা ধীর পায়ে হেঁটে স্টেশন থেকে বের হয়ে রাস্তায় পা রাখে। এখন আর রাস্তা মাটির না, ইট পাথরের। এহসানেরও নীরব ভূমিকা পালন করেছে অজান্তার সাথে। এবার এহসানের মা মুখ খুলেন, রুক্ষ স্বরে বললেন, এই মেয়ে, এখন কোথায় যাবে? অজান্তা মহিলাটার দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, আমি অজান্তা। মহিলা থতমত খেয়ে যায়। তার সাথে থাকা দ্বিতীয় মহিলাটি বলল, হ্যাঁ অজান্তা, এখন কোথায় যাবে? অজান্তা দ্বিতীয় মহিলাটির দিকে তাকায়, তারপর নিবিড় কণ্ঠে বলল, আন্টি, এখন আমরা চেয়ারম্যানের বাড়িতে যাব। ই তো আতুকে ওঠে, ভয়ার্ত কণ্ঠে বলে, ও মা, যতটুকু বুঝলাম এই চেয়ারম্যানের সাথেই তোমার বিয়ে ঠিক হয়েছিল, আর তুমি পালিয়েছিলে। তা আবার সেখানে যাবে বলছো কেন? আর লোকটা যে বলল তোমার আম্মা সহ উধাও, তো তোমার আম্মা কই গেছে? তুমি না বললা সে গ্রামে? অজান্তা মাথা নাড়ায়, তারপর বলে, সব প্রশ্নের উত্তর পাবেন, চলুন আমার সাথে। এতক্ষণ এহসান কোনোরূপ কথা না বলেনি। সারাটা রাস্তা সবাই চুপ রইল। মাঝামাঝি গ্রামের মানুষ তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। চেয়ারম্যানের বড় ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। চারপাশে এখন চলছে ঝলমলে আলোচনা। 5 বছর আগে পালিয়ে যাওয়া দোষী গ্রামে এসেছে, তা আবার চেয়ারম্যানের বাড়িতে উঠেছে। ঘরে ঘরে যেন একটা দারুণ মশলাদার খবর। চেয়ারম্যান সব গম্ভীর হয়ে বসে আছেন তার চেয়ারে। তার সামনে অজান্তা আর এহসানের পুরো পরিবার। চেয়ারম্যান সাহেবের বয়স হয়েছে 50-এর গণ্ডি পার হয়ে গেছে বোঝা যায়। মুখে গম্ভীরতা একটা ছাপ আছে। চেয়ারম্যানই প্রথমে কথা শুরু করলো, তা দোষী, তুমি বড় হয়ে গেছো তো অনেক। দোষী চুপ করে মাথা নিচু করে বলল, 5 বছর হতে চললো, আর কতই বা ছোট থাকবো। চেয়ারম্যান হাসলো, বিক্ষিপ্ত স্বরে বলল, বেশ কথাও শিখেছ অবশ্য আগের থেকেই এমন ঠাস ঠাস উত্তর দিতে। অজান্তা আর কথা বাড়ালো না। এহসানের কেন যেন রাগ উঠছে লোকটার প্রতি। হয়তো অজান্তার অতীতে এই লোকটার অজান্তার স্বামী হতে চেয়েছিল, সেই সূত্র ধরে রাগ উঠছে। এহসান দাঁত কিরমির করে অজান্তাকে বলল, অজান্তা, আপনি দরকারি কথাটা শুরু করুন। এহসানের কথায় অবশেষে চেয়ারম্যান তাকায় তাদের দিকে। তার অজান্তার দিকে তাকিয়ে অসন্তুষ্ট কণ্ঠে বলে, এরা কারা দোষী? অজান্তা কিছু বলতে নিবে এর আগে এহসান বলে ওঠে, আমি অজান্তাকে ভালোবাসি, আর কিছু জানার প্রয়োজন বোধহয় আপনার নেই। এবার ব্যক্তিগত ব্যাপার বাদ দিয়ে কথায় আসেন। এহসানের কথায় ঘাড়ের রোগ ভুলে গেল চেয়ারম্যানের। সে অজান্তাকে শক্ত কণ্ঠে কিছু বলার আগে অজান্তা নিজেই বলে উঠল, চেয়ারম্যান সাহেব, উনি আমাকে ভালোবাসুক, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি আমার প্রতিজ্ঞা রাখবো, আমি আপনাকেই বিয়ে করব। অজান্তার কথা থামাতেই 4 জোড়া কৌতূহল দৃষ্টি নিবদ্ধ হলো অজান্তার মুখে। ইতো উচ্চস্বরে চেঁচিয়ে বলল, কি কি বলছো এসব?
অজান্তা মাথা নাড়িয়ে বলল, যা বলেছি ঠিক বলেছি। 5 বছর আগে চেয়ারম্যান সাহেব সবার গোপনে আমাকে যে সাহায্য করেছে তার প্রতিদান দিতেই হবে। এহসান কপালে ভাঁজ ফেলে বলল, মানে? বুঝিয়ে বলুন, উনি কি উপকার করলেন? অজান্তা চেয়ারম্যান সাহেবের দিকে তাকিয়ে বলল, 5 বছর আগে আমার মাকে ওনার হাতে আমানত দিয়ে এই গ্রাম ছেড়েছিলাম আমি, কিন্তু সেটা আজ অবধি কেউ জানে না। আগুন শরীরে লাগলেও অতটা জ্বলে ওঠে না যতটা এই কথা শুনে এহসানের শরীর জ্বলে উঠল। ঠাস করে বসে পড়ে সোফায়। চেয়ারম্যান ড্যাব ড্যাব তাকিয়ে থাকে অজান্তার পানে। সে হয়তো অজান্তার সাবলীল স্বীকারোক্তি মানতে পারছিল না। এর মাঝে অজান্তা বলে উঠল, আমার আম্মা আব্বা আর মোহন কই? পেছন থেকে অজান্তার চেনা কণ্ঠে কেউ বলল, মোহন তোর শ্যাওলা পুকুর পাড়ে তোর জন্য একটা সারপ্রাইজ রেখে বসে আছে অজান্তা। এত সারপ্রাইজ নিতে পারবি তো শেষমেশ? এহসান পুরো পরিবার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অজান্তার পিছে দাঁড়ানো মহিলাটা দিকে। মহিলাটা এগিয়ে আসলো। অজান্তা চোখ মুখে কতক্ষণ পোলালো। অজান্তা 5 বছরের লুকায়িত স্নেহ পেয়ে আবেশে মায়ের শরীর জড়িয়ে ধরল। মায়ের কাঁধে মুখ লুকালো। কিছুক্ষণ বাদে শরীর কেঁপে কেঁপে উঠল। এহসানের পরিবার বুঝতে পেরেছে যে এই মহিলা নিশ্চয়ই অজান্তার মা। শান্তা বেগম পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। সেও তো 5 বছর পর মেয়েকে দেখছে। এক স্বপ্ন পূরণের জন্য মেয়েটাকে ঠেলে দিয়েছিল ভীষণ অন্ধকারের দিকে। মেয়েটা অন্ধকার হাতড়ে অবশেষে তীর খুঁজে পেয়েছিল। ভাগ্যের জোর বুঝি একেই বলে। কিন্তু ভাগ্য ঠিক কতটুকু সহায় দিবে? এই যে ভবিষ্যতে তো ওই 50 ঊর্ধ্বে মানুষটার হাতে সঁপে দিয়েছিল। চেয়ারম্যানের গলা পরিষ্কারের শব্দে ধ্যান ভাঙল দুজনের। তারা নিজেদের স্বাভাবিক করল। অজান্তা তার মাকে নিয়ে হোসেনের সামনে দাঁড় করিয়ে বলল, আম্মা, এই যে এরা শাহিন ভাইয়ের পরিবার। শান্তা বেগম কিছু বলার আগে চেয়ারম্যান কেসে উঠলেন। যেমন তেমন কাশি না, এ যেন মৃত্যু কাশি। থামবার নামই নেই। কাজের লোকটা দ্রুত চলে গেল পানি আনতে। চেয়ারম্যান যখন পানি খেয়ে কিছুটা স্বাভাবিক হলো তখন বর্ণ ভ্রু কুঁচকে বলল, কী সমস্যা আপনার? আমাকে খুলে বলতে পারেন, আমি ডাক্তার। চেয়ারম্যান মাথা নাড়িয়ে বলল, না, আপনারা বসেন। আপনারা কার বাড়ির লোক? শাহিন পোলারা কি কুসুমের ওই শহরের প্রেমিক আসিল না? তাই এতদিন পর কি করতে এই গ্রামে আইসেন? মাইয়াটা তো ময়রা কবরে এতদিনে মিশাও গেছে। এহসান মাথা নাড়িয়ে ভদ্রতার সাথে বলল, হ্যাঁ আমরা জানি, এর জন্য ওইখানে আসা। চেয়ারম্যান একটু কেমন তিক্ত স্বরে বলল, এতদিন পর পুরানা কাসন্দি খাটতে মন চাইল কেন? আর আপনাকে শাহিন কই? এহসান বাবা ভদ্রলোক, সে বিনীত স্বরে বলল, আমাদের ছেলেকে খুঁজতে এই গ্রামে আসা। সে দীর্ঘ 5 বছর আগে এই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, আর ফিরে যায়নি। তাকে খোঁজার জন্যই এসেছি। অজান্তার মা অবাক হয়, বিস্ময় ধরা দেয় চোখে। সে বিস্মিত কণ্ঠে বলে, তাহলে এই 5 বছর পর খুঁজতে আসতেন কিভাবে? এতদিন কি করছিলেন? অজান্তা এগিয়ে গিয়ে মায়ের বাহু ছড়িয়ে ধরে পড়ল, আহা আম্মা, বলেছিলাম না কাল তোমাকে? ওনারা জানতো না আমাদের পরিচয়, ঠিকানা, তাই ওনারা হাজার চেষ্টা করেও লাভ পায়নি। আর ওনারা ভেবেছে হয়তো তাদের ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে সুখে ঘর করছে। শান্তা বেগম মুখে আঁচল চাপল। বড় মেয়েটার মুখ হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠল। এহসানদের সাথে থাকা দ্বিতীয় মহিলাটি, মানে এহসানের বড় চাচি, এগিয়ে আসলেন। শান্তা বেগমের পাশে দাঁড়িয়ে আশ্বাসের স্বরে বললেন, আপা আর কান্না করেন না। আপনাদের মেয়ে নিশ্চয়ই এখন শান্তিতে আছে। কান্না করলে কি আর ফিরে আসবে ও? শান্তা বেগম আঁচলে মুখ চেপে অস্ফুট স্বরে বলল, শাহিন যখন কুসুমের কল পাওয়ার পরও আসেনি। আর কুসুমটা অনেক ভাঙ্গা পড়ছিল। ও ভাবছিল ওর বিধবা কলঙ্কের জন্যই হয়তো শাহিন আর আসে নাই। মাইয়া ডার না পায়রা জানি দিয়ে দিল। শান্তা বেগমের আহজারির মাঝে নতুন চমক পেয়ে আবার সব চুপ। এহসানের মা ক্রোধে ফেটে পড়ে, উঠে দাঁড়িয়ে বলে, কি, আপনার বড় মেয়ে বিধবা ছিল? ছি ছি ছি, এমন মেয়েকে আমার ছেলের ঘাড়ে ঝুলাতে চাইছিলেন? এত লোভ! অজান্তা এবার ভীষণ চটে গেল। সে মুখ লাল করে বলল, আমার বাবু কিসের বিধবা? 12 বছর বয়সে মেয়েটা স্বামী চেনার আগে স্বামী মারা যায়। বিয়ে নামক শব্দটার ভার বহন করার আগে বিধবা নামের বোঝা মাথায় চেপে ফেলেছে সে। মেয়েটার জন্য আপনার ছি আসে কিভাবে? এহসানের মা কিছুটা থমকে যায়, কিছুটা অবাক নিয়ে বলে, 12 বছরের বিধবা? শান্তা বেগম এবার মুখ খুললেন, বলেন, হ্যাঁ, 12 বছরের বিধবা। ওর বাবা ওরে জোর করে বিয়ে দিয়ে ফেলছিল, কিন্তু বিয়ের কয়েকদিনের মাথায় ওর বুড়ো বর মারা যায়। এহসানের মা এবার চুপ করে যান। বেশ কিছুটা চুপ করে থাকে সবাই। এহসানের বড় চাচা শান্ত
চাচি শান্তা বেগমের উদ্দেশ্যে বলল, আপনার স্বামীর নাম কি? শান্তা বেগম বলার আগে দস্যি রুক্ষ স্বরে বলল, ওই লোকটার নাম ইসমাইল। বড় চাচি যেন 2 কদম পিছিয়ে যায়। পৃথিবীটা তাহলে গোলই, এজন্যই তো তার জীবনে বড় সত্যটার মুখোমুখি তাকে হতে হলো এত বছর পর। তাহলে কি অজান্তেই সেই সত্য যা রেখে দিয়েছিল এককালে সবার অগোচরে? চেয়ারম্যান সাহেব এবার গম্ভীর কণ্ঠে অজান্তাকে বলল, সেদিন বিয়ার আসর ছাইরা পালাইয়া গেছো যেই কামে, এখন তো সেই কাম শেষই। এই যে শাহিন পোলাডার পরিবারের পাইলা, এবার আর শহরে যাওয়ার কাম নাই তোমার। এমন কথার জন্য প্রস্তুত ছিল অজান্তা, কিন্তু চেয়ারম্যান যে এখনই বলে ফেলবে বুঝতে পারেনি সে। অজান্তা বলার আগে এহসান কাট গলায় বলল, এখনো কিছুই হয়নি, আমার ভাই এহসানকে এ অবধি পাওয়া যায়নি। তারপর অজান্তা কেন গ্রাম ছেড়ে শহরে গেল? অজান্তার মা আপনার কাছে কেন? অজান্তা এত টাকা তাহলে কই পেত? অজান্তা ওই তৃতীয় লিঙ্গের মানুষদের সাথে কেন থাকে? সব প্রশ্নের উত্তর চাই। চেয়ারম্যান গম্ভীর কণ্ঠে বলল, তোমার ভাই এই গ্রামে আহে নাই তো খবর পাইবা কেমনি? তোমার ভাই কই কে জানবে? আর দোষী মানে তোমাগো অজান্তা সেই গ্রাম ছাড়ছিল তোমার ভাইরে খুঁজতে আর ডাক্তার হইতে। আর দোষীর মায়েরা আমার কাছে আমানত হিসেবে রাইখা গেছিল যেন তার মায়ের শরীরে একটাও দাগ না লাগে। আর দোষীর এত টাকা আমি দিতাম। কয়দিন পর যে মাই আমার বাড়ির বউ হইব সে তো আমার সব পাওয়ানেরই অধিকার আছে, তাই আমি দিতাম। কিন্তু ছোকরা তৃতীয় লিঙ্গের মানুষ কি ওই হিজড়া বলে কি তাদের দোষ? হিজড়া বলে যে তাদের সাথে দোষী থাকে? এহসান সবটা মনোযোগ সহকারে শুনল, তারপর উপর নিচ মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, অজান্তা তো ওইসব মানুষদের সাথেই থাকে। চেয়ারম্যান নাক মুখ কুচকে বিদঘুটে স্বরে বলল, হায় আল্লাহ, তাইলে দোষী তুমি ওই হগল মানুষগুলোকে থাহো? এমন দুর্দিন তোমার পড়ছে? অজান্তা মাথা নাড়িয়ে শক্ত কণ্ঠে বলল, ওদের এভাবে কিছু বলবেন না, ওরা ছিল বলে আজ বেঁচে আছি। সবাই বেশ অবাক হয়ে বলল, মানে? অজান্তা পরপর 5 বছরে ঘটে যাওয়া ঘটনাগুলো বলল। সবাই মনোযোগ সহকারে শুনল। অজান্তা থামার পর শান্ত বেগম অজান্তাকে জড়িয়ে ধরল। তার মেয়েটা কত কষ্ট সহ্য করেছে, সেই এত একদিন বয়স হতেই সেই যুদ্ধ আর শেষ হলো না। এহসানের মা তেমন তাচ্ছিল্য করে বলল, ওসব এলাকায় গিয়েছো আর বলছো তোমার সাথে কিছুই হয়নি, সেটাও মানতে হবে। অজান্তা হাসির বিপরীতে একটা হাসি ফিরিয়ে বলল, স্কুলে গেলে যেমন সবাই ছাত্র হয় না, তেমনি নিষিদ্ধ পড়লে গেলেও সবাই খারাপ হয় না। অজান্তা এবার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, মগার কথা কি বললা? কই আমার মগা? শান্তা বেগম মুখ ছোট করে বললেন, তোর শ্যাওলা পুকুর পারে। অজান্তা চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়ে বের হয়ে যায়। তো সাথে সাথে এহসান আর ইতুও আসে। অজান্তা বেশ খানিকটা পথ অতিক্রম করে শ্যাওলা পুকুর পাড়ে আসে। সব পরিবর্তন হলেও জায়গাটা আগের মতনই আছে। দুপুরবেলা গা ছমছমে পরিবেশ। অজান্তা এদিক ওদিক তাকায় মগার খোঁজে, কিন্তু কেউ নেই। এহসান মৌরাও আশেপাশে দেখছে। হঠাৎ অজান্তার বাহুতে কেউ হাত রাখলো। অজান্তা চমকে উঠে পেছনে ফিরে এক চিৎকার লাগিয়ে দেয়। এহসান আর মৌ চিৎকার শুনে অবাক হয়ে যায়। এক বদ্ধ উন্মাদ পাগল পুরো শ্যাওলা পুকুর পার ঘুরে বেড়াচ্ছে আর হা হা করে হেসে যাচ্ছে। তাকে দেখলে যে কেউ ভয় পাবে। চুলগুলো বড় বড়, কিন্তু জট পাকে একসাথে হয়ে গেছে। শরীরের নানা জায়গায় বিরাট ক্ষত। বোঝাই যাচ্ছে শরীরের অযত্নে তার চলাফেরার অসাবধানতায় এই ক্ষতর সৃষ্টি। অজান্তা পাগলটার দিকে এগিয়ে কেমন নির্জীব হয়ে রইল। ইতু এসে অজান্তার বাহুতে হাত রেখে বলল, অজান্তা, তুমি কি করে একে দেখে ভয় পেয়েছিলে? আর এটা তো পাগল, ভয় পাওয়ার কিছু নেই। অজান্তা তবু অনড় রইল। ভেসে উঠল শৈশবের স্মৃতি। এই শ্যাওলা পুকুর পাড় আর শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ। আর এই উন্মাদ পাগলটা তার সেই শৈশবের সাথী। অজান্তা মেনে নিতে পারে না সেই শৈশবের সাথীর এমন নির্মম নিয়তি। হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। অজান্তাকে মাটিতে বসে পড়তে দেখে ইতু এহসান অবাক হয়। তারা দুজনই অজান্তার সামনে এসে বসে। এহসান অবাক কণ্ঠে বলে, আপনি কি বেশি ভয় পেয়েছেন অজান্তা? এটা সামান্য পাগল, এত ভয় পাওয়ার কি আছে? অজান্তা উত্তর দেয় না, কেবল নিষ্পলক তাকে। চোখগুলো থেকে অশ্রু গড়িয়ে পড়ে। তাদের পেছন থেকে কেউ বলে ওঠে, অজান্তা পাগলটাকে ভয় পায়নি, অজান্তা ভয় পেয়েছে পাগলটার নির্মম পরিণতিতে। সবাই ঘুরে তাকায় কথা বলা ব্যক্তিটার দিকে। কেবল অজান্তাই কোনো প্রতিক্রিয়া দেখায় না। এহসান বুঝতে পারেন অজান্তার মায়ের কথার মানে। সে দাঁড়িয়ে যায়। অজান্তার মা চেয়ারম্যান, এহসানের বাবা মা বড় চাচি ততক্ষণে তাদের বেশ খানিকটা কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এহসানের বিস্মিত মুখমণ্ডল খেয়াল করলো শান্তা বেগম।
সে এগিয়ে গেল অজান্তার কাছে। নিশ্চুপে পাশে বসে অজান্তার মাথায় হাত বুলিয়ে বলল, এই পাগলটাকে তুই চিনতে পেরেছিস অজান্তা? আজ 5-5টা বছর যাবৎ তোর অপেক্ষায় দিন গুনেছে এই ছেলেটা। এমন উন্মাদের মাঝেও সে ভুলেনি তার দোষীকে। তুই কি ভুলে গেছিস তাকে? অজান্তা ফুপিয়ে উঠল, পুরো শরীর ঝাঁকুনি দিয়ে কান্না করে দিল। চেয়ারম্যান আর অজান্তার মা বাদে সবাই অবাক হলো। এহসান ভীতিগ্রস্ত স্বরে বলল, আন্টি, অজান্তা কান্না করছে কেন? শান্তা বেগম এহসানকে চোখ দিয়ে আশ্বাস দিল। অজান্তা অশ্রু ঝরা চোখ মুছে উঠে দাঁড়ালো। তখনও পাগলটা নিজের মতো নিজে যাচ্ছে। অজান্তা ধীর পায়ে এগিয়ে গেল তার দিকে। পাগলটার হাতটা ধরল। অজান্তার এমন কাণ্ডে এহসান সহ তার পরিবার হতভাগ। এহসানের মা নাক মুখ কুঁচকে বলল, ছি অজান্তা, এসব কি করছে? শান্তা বেগম শান্ত দৃষ্টিতে মহিলার পানে তাকিয়ে বলল, অজান্তার শৈশবের একটা অংশ এই পাগলটাই, কোনোরূপ বিরূপ মন্তব্য করবেন না। এহসানের মা আপন মনে চুপ হয়ে যায়। অজান্তা পাগলটার হাত চেপে ধরে কাঁপা কণ্ঠে বলে, মগারে, আমি তোর দোষী, চিনতে পেরেছিস? পাগলটার নাচ থেমে যায়। ড্যাব ড্যাব করে তাকায় অজান্তার দিকে। তারপর ভীষণ আনন্দে কেমন অদ্ভুত শব্দে চিৎকার করে ওঠে, মাথা চাকিয়ে হাত তালি দেয়, নিজের দিকে ইশারা করে কেবল বলে, আমার দোষী, আমার দোষী। জলে টইটুম্বুর চোখ নিয়ে মাথা উপর নিচ নাড়ায়। অজান্তা কিছু বলার আগেই পাগলটা কোথায় যেন ছুটে চলে যায়। অজান্তা বার কয়েক পিছু ডাকলেও সে শুনে না সে ডাক। অজান্তা স্থির থাকতে পারে না, মুখ চেপে কেঁদে ওঠে। এহসানের বাবা শান্ত কণ্ঠে বলে, মা, এই ছেলেটা তোমার কিছু লাগে? কান্না না করে আমাদের খুলে বলো একটু। অজান্তা মাথা নাড়ায়, ভেজা কণ্ঠে বলে, ও আমার বন্ধু মোহন। ছোটবেলায় আমরা দুজন পুরো গ্রাম চষে বেড়াতাম। এমনকি ওই আমাকে পালাতে সাহায্য করেছিল, ট্রেন অব্দি আমাকে দিয়ে এসেছিল। এহসান অবাক কণ্ঠে বলে, তাহলে ওর এই অবস্থা কেন? পাগল হলো কিভাবে? অজান্তা ডানে বামে মাথা নাড়িয়ে বলে, আমি তো কিছুই জানি না। শান্তা বেগম এবার এগিয়ে এসে অজান্তার বাহুতে হাত রেখে বলল, আমি জানি দোষী। তোরে সেদিন স্টেশনের নাম করে নিয়ে গেল, তারপর আর ফেরেনি মোহন। সবাই আশেপাশে খোঁজ করে মোহনের। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। এমন করে ঠিক 7 মাস পরে এই পাগলটা ফিরে আসে। গ্রামের অধিকাংশ মানুষ হতভাগ হয়ে যায় মোহনের এই অবস্থা দেখে। মোহনের মা বাবা প্রথমে ভেবেছিল তাদের ছেলে মরে গিয়েছে, কিন্তু যখন দেখলো তাদের ছেলে মরেনি, বরং করুণভাবে উন্মাদ হয়েছে, তখন ভেঙে পড়েছিল তারা। ডাক্তার দেখানোর পর জানতে পারে হয়তো অনেক বড় কিছু হয়েছে ওর সাথে। হয়তো কোনো অ্যাক্সিডেন্টে ওর মাথার কাজ করা বন্ধ হয়ে গিয়েছে। মোহনের বাবা মা মোহনকে বাড়ি নিতে পারেনি। কেউ আসলে কেবল মারার জন্য উদ্যত হতো। এর সপ্তাহে এক বাদে দেখি মোহনের বাবা সব জায়গা জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে গেছে। সবাই যখন বলল তাদের ছেলের কি হবে, তখন ওরা বলেছিল পাগলিত হয়ে গেছে। ডাক্তার বলেছে কয়েকদিন পর মারা যাবে। আর কি করার আমাদের? আমরা তো চেষ্টা করেছি। মোহনের বাবা মা এর এমন আচরণ গ্রাম শুদ্ধ মানুষকে অবাক করেছিল। তারপর থেকে মোহন এইখানে ওখানে আর নয়তো এই শ্যাওলা পুকুর পাড়ে থাকে। শান্তা বেগমের এমন কথায় অজান্তা যেন বাকরুদ্ধ হয়ে যায়। মোহনের সাথে এত কিছু হয়ে গেল, আরও কিচ্ছু জানলো না। অজান্তা অবিশ্বাস্যকর কণ্ঠে বলল, আমার মোহনের সাথে এত কিছু হয়ে গেল, অথচ আমায় তুমি কিচ্ছু জানালে না। শান্তা বেগম আশ্বাসের স্বরে বলল, জানালে কি করতে পারতিস তুই? ও তো আর সুস্থ হবে না, আর ডাক্তার বলেছে বেশি দিনও বাঁচবেও না। সেক্ষেত্রে এসব জানলে তুই তোর লক্ষ্য থেকে সরে যেতিস। তাই আমিও একটু স্বার্থপর হলাম। তোর এতদিন সাহায্য করা ছেলেটার নির্মম কাহিনী জানতে দিলাম না তোকে। অজান্তা ভাষা খুঁজে পেল না। তার মাকেও কি দোষ দেওয়া যায়? তবুও মন মানে না। ছোটবেলার খেলার সাথে এ অবস্থা যেন সহ্য হচ্ছে না অজান্তার। তার চেয়েও বেশি অবাক হয়েছে মোহন মা নামক মানুষগুলোর কর্মকাণ্ডে। এর মাঝেই হুড়মুড় করে পুকুর পাড়ে হাজির হয় সেই উন্মাদ মোহন। দৌড়ে এসে অজান্তার হাতে বড় বড় 4টা পেয়ারা ধরিয়ে দেয়। অজান্তা আকস্মিক কাণ্ডে প্রথমে বিস্মিত হলেও নিজের ছোটবেলা মনে পড়ে কেঁদে দেয়। কান্নারত অবস্থায় বলে, আম্মা দেখো, আমার মোহন আজও ভুলেনি আমার পেয়ারা যে পছন্দ। সবাই এবার বিস্মিত হলো। মানসিক ভারসাম্যহীন একটা ছেলে এখনও তার ছোট্টবেলার সাথীর কথা মনে রেখেছে, এ যেন এক করুণ দৃষ্টান্ত। অজান্তার হঠাৎ করে কিছু মনে হতেই সে চট করে মোহনকে বলল, মগা শাহিন ভাই কোথায়? শাহিন ভাইয়ের কথা মনে আছে? এতক্ষণের হাসতে খেলতে থাকা পাগলটা হঠাৎ করে চুপ হয়ে গেল। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে কেমন করে অদ্ভুত স্বরে কেঁদে উঠল। পুকুরের পানির দিকে ইশারা করে কিছু একটা যেন বলল। কেউ বুঝল না সেই কথা।
অজান্তা বার কয়েক বোঝার চেষ্টা করলো। মোহন কেবল পুকুরের জল দেখিয়ে বলল, শাহিন ভাই, শাহিন ভাই। হঠাৎ চেয়ারম্যান ধমকে উঠল, রুক্ষ কণ্ঠে বলল, দোষী তুমি আর মানুষ পেলে না? একটা পাগলকে গিয়ে এসব বলছো? তুমি পাগল হলে ওর সাথে? হঠাৎ করে কন্ত্রণরত মোহন খেপে উঠল যেন। একটা ছোট সাইজের ইট ছুঁড়ে মারল চেয়ারম্যানের দিকে। ইটটা চেয়ারম্যানের বুকে গিয়ে পড়তে চেয়ারম্যান ব্যথায় কুকিয়ে উঠল। মোহন দৌড়ে গিয়ে একটা শুকনা ডাল নিয়ে আসলো। হঠাৎ করে যেন মোহন চরম উন্মাদে পরিণত হলো। ছুটে যেতে চাইল চেয়ারম্যানের কাছে। ততক্ষণে চেয়ারম্যানের সাথে থাকা চামচাগুলো বাগানের বাহির থেকে এখানে উপস্থিত হয়েছে। চেয়ারম্যানকে ইশারা দিতে তারা মোহনকে ইচ্ছে মতন মারতে শুরু করলো। মোহন আর কিছু না করে কেমন গুটিয়ে গেল। অজান্তা চেয়ারম্যানকে নিষেধ করলো মোহনকে যেন না মারে, কিন্তু চেয়ারম্যান শুনল না। হঠাৎ মোহন তাদের কাছে থেকে ছাড়া পেয়ে কোথায় যেন ছুট লাগালো। কয়েক মিনিটের মাঝে অদৃশ্য হয়ে গেল। সবাই যেন এতক্ষণ কেমন ঘুরেছিল। আচ্ছা, মোহন কি দেখাচ্ছিল? কি বুঝতে চেয়েছিল মোহন? গত 2-3 যাবৎ শাহিন ভাইয়ের অনেক খোঁজ খবর চলল, কিন্তু কোনোরূপ খোঁজ পাওয়া যায়নি তার। কেউ শাহিন ভাইকে এই গ্রামে আসতে দেখেনি। স্থায়ী থানাও বেশ যোগাযোগ করা হয়েছে। ওনারা সাহায্য করার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভই হয়নি। আর 5 বছর পরও কি আর সেই পুরনো কাহিনীর ছিটে ফোটা থাকবে? 5 বছর অনেক সময়। সবটা ধীরে ধীরে ঠেকে যেতে তবুও চেষ্টার কোনো কমতি রাখেনি তারা, কিন্তু ব্যর্থ হয়েছে। অজান্তা আর শান্তা বেগম গ্রামের পথ ধরে হাঁটছে। গ্রামের মানুষদের জিজ্ঞেস করে যদি কোনো ফল পাওয়া যায় তাহলে তো একটু লাভ। প্রায় 2 ঘন্টা যাবৎ অনেকেরই জিজ্ঞাসা করেছে, কিন্তু কোনো আশানুরূপ ফল পাওয়া যায়নি। হঠাৎ অজান্তার জুতোর ফিতা খুলে যায়। অজান্তা একটু কিনারে চেপে নিজের জুতো ঠিক করা শুরু করলো। শান্তা বেগম অনেকদিন পর গ্রামের রাস্তায় পা রাখলো। সবাই জানতো শান্তা বেগমও পালিয়ে গেছে। চেয়ারম্যান সবার অগোচরেই রেখেছিল শান্তা বেগমকে। এখন অবশ্য অজান্তারা আসার পর পুরো গ্রাম সব খবর জেনেছে। শান্তা বেগমের লুকানোর খবরটাও সবাই জানে। শান্তা বেগম মাথার ঘুমটা আটসাট করে বেঁধেই তার সামনে জামিল মিয়া পান চিবোতে চিবোতে হাজির হয়। পান খাওয়া লাল টকটকে দাঁত নিয়ে বলে, ভালো আছেন ভাবি? শান্তা বেগমের নাক মুখ কুঁচকে আসে। বিরক্তি প্রকাশ না করে ধীর কণ্ঠে বলে, হ্যাঁ ভাইজান, ভালো আছি। আপনি কেমন আছেন? জামিল মিয়া তর্জনীর মাথায় থাকা চুনটুকু মুখে পড়ে নিয়ে বলে, হ ভাবি, আল্লাহ ভালোই রাখছে। তা হুনতাছি আমাকে কুসুমের যে পোলাডার লগে সম্পর্ক আসিল, সেই পোলাডায় নাকি এই গ্রামে আইয়া ফেরত যায় নাই। কিছু জানেন নাকি আপনি? চেয়ারম্যানের বাড়িতেই তো থাহেন, কিছু শুনেন নাই? এই কলকাঠির চেয়ারম্যান আর ইসমাইল্লা ছাড়া আর কেউ করে নাই। ও ভালো কথা ভাবি। ইসমাইল্লার কি খবর ভাবি? কই গেছে ওই হালায়? আরে নাউজুবিল্লাহ, কিছু মনে করেন না, আপনার সামনে গালি দিলাম। শান্তা বেগম দাঁতে দাঁত চেপে মাথা নেড়ে বলল, না না ভাই, আমি ওনার খবর কিছু জানি না। কই গেছে, কি হয়েছে কিছুই জানি না। ওনার ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। এটি কন কি ভাবি? হে লোক আপনার স্বামী আসিল, বুইলা গেছেন নাকি? তা আমি কিছুদিন, কিন্তু শাহিন নামের পোলারের চেয়ারম্যান আর ইসমাইল্লা কিছু করছে। হে পোলারের আমি কুসুমের বিয়ার আগের দিন বিকালে স্টেশনে দেখছিলাম। জামিল মিয়ার কথায় শান্তা বেগম চমকে ওঠে। কিছু বলার আগেই অজান্তা হাজির হয়। অজান্তাকে দেখে জামিল মিয়া হে হে করে হেসে বলল, তা দোষ শ্যাম্মা, তুমি মেলা বড় হইয়া গেছো। এখন যখন তখন তোমারে ধরা যাবে না, গাল টানা যাইব না। অজান্তা বিরক্ত মাখা কণ্ঠে বলল, হ্যাঁ, সবসময় তো সবাই একরকম থাকে না। আমরা ছোট থেকে বড় হয়েছি, আপনি বড় থেকে বুড়া। এখন একটু ধর্মের পথে আসুন, নামাজ কায়েম করুন, ছুক স্বভাব বাদ দেন। জামিল চাচার যেন কথাটা পছন্দ হলো না। নাক মুখ কুচকে বলে, এটি কি কও? ছুক স্বভাব কই দেখলা? আমরা তো সারাদিন আল্লাহর নাম নিয়েই কাটাই। তা শহরের যে পোলাডা আইছে তার লাগে নাকি তোমার কিছু আছে শুনলাম। তা ভালা, তুই চেয়ারম্যান কেন বিয়া করতেছ? আহা, চেয়ারম্যানের কি ভাগ্য, আমাকে টেহা থাকলে আমার কচি বউ পাইতাম। অজান্তার শরীর ক্ষীণ ক্ষীণ করে উঠল, রুক্ষ স্বরে বলল, এখন এখান থেকে সরেন চাচা, না হয় আপনার বয়স আমি ভুলে যাব। জামিল চাচার যেন এবার অপমান নামক অনুভূতিটা কাজ করলো। মুখ চোখ কালো করে বলল, শহরে গিয়া নিজের অনেক লাইক ভাবতেছ? হেই তো ওই এক পা কবরে যাওয়ার প্যাডার সাথে ধরা পড়বা। তেজ তো সব বুইড়ার কাছেই শেষ। শহরের পুলা গ্রামের টাকাওয়ালা লোক সব তোমার হাতে, সুন্দর হলে যা হয়। অজান্তা কিছু বলার আগেই শান্তা বেগম অজান্তার হাত টেনে
দূরে সরিয়ে আনলো। জামিল মিয়া মনের সুখে পান চিবোতে চিবোতে বেশ খানিকটা পথ অতিক্রম করে ফেলল। অজান্তার আগে ফুঁসছে, ভীষণ আপন মনে লেগেছে জামিল মিয়ার কথা। কি ভীষণ খারাপ ইঙ্গিত দিয়েছে। শান্তা বেগম মেয়ের অভিব্যক্তি বুঝেছে বোধহয়। সে মেয়ের পিঠে হাত বুলিয়ে বলল, রাস্তায় যখন কুকুর ঘেউ ঘেউ করে ওঠে তখন কি তুইও একই শব্দ করিস? শোন, এসব লোকের সাথে কথা বললে নিজের অপমান। যাদের ভাতে মারা যায় না তাদের পাতে মারতে হয়। যে খুনের তদন্ত হবে না কখনো সেই খুনই করতে হয়। এবার শান্ত হয়। অজান্তা বেশ খানিকটা সময় পর নিজেকে শান্ত করলো। তারপর ধীর কণ্ঠে বলল, আম্মা উনি কি বলছিল তোমায়? আব্বার কথা কিছু বলছিলেন বোধ হয়। আসলেই তো, ওই লোকটা কোথায়? শান্তা বেগম যেন কিছুটা ভ্যাবাচাকা খেলেন। নিজেকে সামলে নিয়ে বললেন, আরে না, বলছিল তোদের কথা এতদিন পর কই থেকে আসলি, কোথায় থাকিস। আর ওই লোকটার খবর আমি জানি না। আজ 2 বছর যাবৎ কোনো খোঁজ খবর নাই তার। অজান্তা ছোট্ট করে ও বলল। তারপর আবার হাঁটতে শুরু করলো তারা। শান্তা বেগম মেয়েটার বাহু ধরে আনমনে হাঁটছে। আচ্ছা, জামিল মিয়া কি বোঝাতে চাইছে? শাহিন তাহলে গ্রামে এসেছিল, কার কাছে সঠিক খবর পাবে সে? ইসমাইল মিয়া তো কোথাও নেই। চেয়ারম্যান সাহেবও বলবে না মোহন ভারসাম্যহীন। তাহলে সঠিক খবর কে জানবে? বেশ খানিকটা পথ হেঁটে এসে অজান্তা একটা কবরস্থানের সামনে দাঁড়ালো। ধীর পায়ে এগিয়ে গেল কবরের সামনে। কবরটা দেখে অজান্তা অবাক হলো। এত পুরনো কবরে কি সুন্দর পরিচর্যা করা, ফুল গাছ লাগানো ওখানে। অজান্তা মায়ের দিকে তাকিয়ে অবাক আর উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আমার তুমি প্রতিদিন বুবুর কবর পরিষ্কার করো? অনেক সুন্দর করে ফুল লাগিয়েছ। শান্তা বেগম কবরটার মাঝে হাত বুলিয়ে বলল, আমি কখনোই পরিষ্কার করি না। সবসময় এটা পরিষ্কারই থাকে। কে পরিষ্কার করে জানি না। অজান্তা অবাক হয়। বুবুর কবর কে পরিষ্কার করে তাহলে? অত কিছু ভাবার সময় নেই। বুবুর কাছে এতদিন পর এসেছে, সেটাই বড় কথা। অজান্তা নিশ্চুপ রয়ে অনুভব করে বুবুকে। মনে হচ্ছে বুবু মাটির নিচে কি সুন্দরভাবে শ্বাস নিচ্ছে। হয়তো তাকে দেখে বলেছে, দস্যিরে তুই তো দেখলি, অজান্তা হইয়া গেছস। অজান্তা কেবল বুবুর কবরে হাত বুলায়, যেন বুবুর রক্ত মাংস গড়া শরীরটাকে স্পর্শ করছে। অজান্তার বুক হঠাৎ ফেটে কান্না ছিটকে বের হয়ে যায়। অস্ফুট স্বরে বলে, বুবু গো, তুমি বুঝি আমায় ছেড়ে অনেক সুখে আছো, অনেক শান্তিতে ঘুমাচ্ছ, তাই না? আমার শান্তি লাগে না বাবু। 5টা বছর অশান্তি অনলে পুড়ে ছাই হচ্ছি। দোষী থেকে অজান্তা হওয়ার গল্পে বড্ড বেশি কষ্ট। শান্তা বেগম অজান্তার সাথে বসে আছে চুপচাপ। সে অনুভব করছে তার একটা অস্তিত্ব মাটির নিচে শুয়ে আছে নির্জীবভাবে। মাটির নিচে একজন হয়তো সুখেই থাকে, দুঃখের অনলে পুড়ে মাটির উপরের মানুষগুলো। অজান্তারা বাড়ি ফিরে দেখে এহসানরা শহরে যাওয়ার তোড়জোড় করছে। যেহেতু শাহিন ভাইয়ের কোনো রূপ খবর পাওয়া গেল না, তারা আদৌ জানে না শাহিন ভাই এখানে এসেছে কিনা, তাই ফিরে যাবে। এহসান অজান্তাকে দেখে এগিয়ে আসলো। ব্যতিব্যস্ত স্বরে বলল, অজান্তা তৈরি হন, আন্টিও রেডি হন, আমরা আজই চলে যাব সন্ধ্যায়। অজান্তা কিছু বলার আগে চেয়ারম্যান সাহেব গম্ভীর কণ্ঠে বলল, দোষী আমার হবু বিবি, সে আর এই গ্রাম ছেড়ে কোথাও যাইব না। তোমরাও আজকের দিনটা থাকো, আজই বিয়াটা হইব, তারপর না হয় আবার পড়ালেখা করতে শহরে যাইব। এহসানের মাথায় যেন খারাপ বজ্রপাত হলো। সে উচ্চ স্বরে বলল, কি? দোষী আমারে কথা দিয়ে গেছিল, অহন কথা রাখার সময় হয়েছে। কি বলো? চেয়ারম্যান আর এহসানের দিকে কতক্ষণ তাকিয়ে অজান্তা মাথা নিচু করে ফেলল। শান্তা বেগম কিছু বলার আগে অজান্তা ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, আয়োজন শুরু করুন। যেটা একদিন করতেই হবে সেটা আজই হোক। শান্তা বেগম 2 কদম পিছিয়ে গেল। ড্রয়িং রুমে উপস্থিত আরেকজনেরও বুক কেঁপে উঠল। মেয়েটাকে শেষমেশ শেষ করে দিল সে। চেয়ারম্যানের বিশাল জমিদারের মহলের মতন বাড়িটা আলোকিত হয়ে গেছে ছোট্ট ছোট্ট রঙিন বাতির আলোয়। নিষ্প্রাণ বাড়িটা হঠাৎ যেন সজাগ হয়ে উঠল। চারপাশে হইচই, চিৎকার, চেঁচামেচি। বাড়ির পিছে উঠানের মতন বড় জায়গাটাতে রান্নাবান্নার আয়োজন চলছে। এই কয়েক ঘন্টার মাঝেই পুরো গ্রামে চেয়ারম্যানের বিয়ের কথাটা ছড়িয়ে গেছে। বেশ মানুষ হাজিরও হয়ে গেছে রীতিমতো। চেয়ারম্যান এতক্ষণ সব তদারকি করছিলেন, এখন তার বিশ্বস্ত লোক রহমান মিয়ার হাতে সব দায়িত্ব দিয়ে রুমে চলে গেছেন। যেহেতু রাতে বিয়ে, তাই বিশ্রাম করতে চলে গেছে। অজান্তা তার জন্য বরাদ্দকৃত রুমটার জানালার ধারে দাঁড়িয়ে আছে। দুপুর বেরিয়ে বিকাল নেমেছে চারপাশে। সে ফুপিমাকে ফোন করে বিয়ের কথা জানিয়েছে সবটা। ফুপিমা অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু অজান্তা অনড় রইল। যেহেতু সে চেয়ারম্যানকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, আর সেই খাতিরে চেয়ারম্যানের কাছ থেকে সাহায্যও নিয়েছিল,
সেহেতু সেই কথা না রাখার কোনো মানেই হয় না। হঠাৎ অজান্তার দরজায় কড়া নাড়ালো কেউ। ধীর স্বরে পড়ল, আসতে পারি ক্ষণস্থায়ী। অজান্তা কণ্ঠ শুনেই মানুষটাকে চিনতে পারল। হঠাৎ অজান্তার ভেতরে শূন্যতা হানা দিল। মনে হলো তার প্রাপ্তির খাতাটা আবারও শূন্য হতে চলেছে। আচ্ছা, তার প্রাপ্তিটা আদৌ প্রাপ্তি ছিল? পাওয়ার আগে তো ভীষণ ঝড়ে সব উলটপালট হয়ে গেল। অজান্তার শৈশব মনে পড়ল। সে যখন বুবুকে শাহিন ভাইয়ের সাথে মিশতে না করত, তখন বুবু বলতো সে নাকি বুঝে না অনেক কিছু। আজ সে বুঝতে পেরেছে, যা আগে কখনো বুঝেনি। যখন বুঝতো না তখনই ভালো ছিল বোধহয়। আজ বুঝে তো অনলে জোরে পুড়ে ছাই হচ্ছে। যে অনল দেখানোর মানুষ যে তার কাছে নেই। এহসান অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রইল। অজান্তের কোনো হেলদোল নেই দেখে এহসান দরজায় আবার শব্দ করল। এবার অজান্তার ধ্যান ফিরল। সে ফিরে তাকালো। এবার অজান্তাকে ফিরে দেখে এহসান হাসি মুখ করে বলল, আসতে পারি ম্যাডাম? অজান্তা এবার মিথ্যে হাসি ঝুলালো ঠোঁটের কোণে। মাথা নাড়িয়ে বেশ স্বাভাবিক স্বরে বলল, জি আসুন। এহসান ধীর পায়ে ভেতরে এসে বসল। অজান্তা তখন আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। এহসান চুপ থাকলো কতক্ষণ, হয়তো নিজের মনে মনে কথাগুলো গুছিয়ে নিচ্ছিল। অজান্তা এহসানকে সময় দিল। এহসান বেশ খানিকটা সময় নিয়ে কিছু ভাবল। এহসান বেশ খানিকটা সময় নিয়ে কিছু ভাবল। তারপর বেশ করুণ স্বরে বলল, ক্ষণস্থায়ী, বিয়েটা না করলে হয় না? অজান্তা বেশ হোঁচট খায় মনে মনে, কিন্তু না, নিজেকে সে প্রকাশ করতে পারবে না। প্রকাশ করে কোনো লাভ নেই যে। বুবু সত্যিই বলতো, ভালোবাসা অনেক ব্যথাতুর। অজান্তার নিজের অনুভূতিগুলো নিজের ভেতরে দাফন করে ফেলল। মুখে নাটকীয় হাসি ঝুলিয়ে বলল, না মিস্টার সর্বনাশ, এমনটা হয় না। যাকে আমি সেই 5 বছর আগে বিশ্বাস করে আমার মাকে রেখে গিয়েছিলাম, একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাকে ঠকাতে পারবো না। সে তো আমানতের খেয়ানত করেনি। সে তো আমার মাকে আজও অক্ষত রেখেছে। তাহলে আমার প্রতিশ্রুতি আমি কিভাবে ভঙ্গ করি? যেভাবে আমার হৃদয় ভঙ্গ করেছেন, সেভাবে না হয় প্রতিশ্রুতি ভঙ্গ করুন। এহসানের কাট জবাব ভরকে যায় অজান্তা। আমতা আমতা কণ্ঠে জিজ্ঞেস করে, জি? এহসান যেন হঠাৎই বেফাঁস কথা বলে ফেলেছিল। নিজেকে সে সামলে নিল, সংযত করল নিজের বচন ভঙ্গি আর ভাষা। তারপর হঠাৎ করে যেন শক্ত কণ্ঠটা শীতল হয়ে গেল। নরম আর অসহায় গলায় বলল, আমরা কখনো ভাবতে পারিনি শাহিন ভাইয়ের অজানা ঘটনা আপনার মাধ্যমে বেঁচে উঠবে। এতদিন ভেবেছিলাম শাহিন ভাই বোধহয় বেঁচে আছে, কিন্তু এখন সেই আশাটাও ক্ষীণ হয়ে গেল। মা বাবা রীতিমতো ভেঙে পড়েছে, আর তাই আর এই গ্রামে থাকতে চাইনি। কিন্তু আমাদের যে আরও অনেক কিছু হারানো বাকি ছিল, ভাবতে পারিনি। অজান্তা কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। এহসানের কথাগুলো তীরের মতন বেঁধে যাচ্ছে। তবুও নিজেকে শক্ত রেখে বলল, আমার কিছু বলার নেই মিস্টার সর্বনাশ। আমি ওনার কাছ থেকে সাহায্য নিয়েছি। ফুপিমার চিকিৎসার সব টাকা ওনার কাছ থেকে নিয়েছিলাম। ওনার সব সাহায্যের ঋণ শোধ করা সম্ভব না। যদি ওই টাকাগুলো আমি দিয়ে দিই তাহলে? এহসানের উচ্ছ্বাদিত প্রশ্নে অজান্তা 2 কদম পিছিয়ে যায়। মনে মনে ভাবে, সত্যিই তো, টাকাগুলো ফেরত দিলে তো হয়। আবার পরে নিজেকে ধিক্কার জানায়। টাকা শোধ করা যাবে ঠিকই, কিন্তু তার প্রতিশ্রুতি ভেঙে যাবে সবার কাছে, নিচু হয়ে যাবে সেটা। মানুষ হাসাহাসি করবে তাকে নিয়ে, বলবে অজান্তা চেয়ারম্যানের টাকা ছিল বলে চেয়ারম্যানকে বিয়ে করতে চেয়েছিল, এখন আবার আরও বড়লোক পেয়ে সে চেয়ারম্যানকে ছেড়ে দিচ্ছে। না না, এত বড় মিথ্যে কলঙ্ক লাগাতে পারবে না নিজের শরীরে। অজান্তা দ্রুতগতিতে মাথা ডানে বামে ঝুলিয়ে বলল, না, এ হয় না। মানুষ পরে আমার লোভী খারাপ মেয়ের চরিত্র ভাববে। এহসান কতক্ষণ চুপ রয়, তারপর হঠাৎ করে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর একটা তপ্ত শ্বাস ফেলে বলল, যখন শাহিন ভাইয়া হঠাৎ করে উধাও হয়ে গেল, তখন আমার খারাপ লেগেছিল। ভালোবাসার প্রতি বা মেয়ের জাতির প্রতি খারাপ লাগা কাজ করতো। বরাবরই মনে হতো একটা মেয়ের জন্য আমার ভাই পরিবার থেকে দূর হয়ে গিয়েছে, তাই মেয়েরাই খারাপ। কিন্তু আপনাকে দেখার পর থেকে আমার অনীহা দূর হয়ে একরাশ মুগ্ধতা ভর করল নারীর উপর। সেই নারী আপনি। তারপর আবার জীবনের সমীকরণে আমি ভালোবাসা নামক অনলে ঝাঁপ দিলাম। পড়তে তো হবে। যাই হোক, আপনি ঠিকই বলেছেন। আসলে আমার সম্মানে কালি লেপন আপনার সম্মানে কালি লেপন করা হবে এমন কাজ আমি করব না। আপনি বিয়ের জন্য তৈরি হন, আসছি। অজান্তা চুপ করে রইল। এহসান দরজা অবধি যেতেই অজান্তা ফট করে বলে ফেলল, মিস্টার সর্বনাশ, আপনার জীবনে সর্বনাশ হয়ে আসার জন্য ক্ষমা করবেন। অজান্তার কথায় এহসান থেমে যায়, তারপর হাসি ঝুলায় ঠোঁটে।
হয়তো তার ছেলের হাসি। মুখটা ফেরায় না অজান্তার দিকে, বরং আগের ন্যায় থেকে বলল, ক্ষণস্থায়ী নামের মানুষটা যে আমার জীবনেও ক্ষণস্থায়ী হবে ভাবতে পারিনি। তাহলে এই নামকরণ করতাম না। এর জন্য আমিও সরি অজান্তা। এহসান আর দাঁড়ায় না। অজান্তাও আর কিছু বলে না। মনে হয় যেন শরীর হঠাৎ করে পাথর হয়ে গিয়েছে। হঠাৎ বাহির থেকে কতগুলো মহিলা হুড়মুড় করে ঢুকলো অজান্তাকে সাজানোর জন্য। একটা মহিলার হাতে চকচকে লাল বেনারসি শাড়ি। অজান্তা শাড়িটার দিকে তাকিয়ে আর মনে পড়ল, একদিন ভালোবেসে আমার বাবু মরেছিল, তার শরীরে মৃত্যু হয়েছিল। আজ ভালোবেসে দস্যি মরেছে, যার মনের মৃত্যু হচ্ছে। সত্যি ভালোবাসলে মরতে হয়, কারো শরীরের কারো মনের। লাল বেনারসি দস্যির যেন কাফনের মতো মনে হচ্ছে আজ হঠাৎ করে মনে হলো সব কাফন সাদা হয় না, বরং কিছু রঙিনও হয়। পুরো বাড়ি মানুষে গিজ গিজ করছে। শান্তা বেগম আর এহসানের বড় চাচি অজান্তার রুমে বসে আছে। এতক্ষণ অবশ্য দুজনে দেখা মেলেনি, এখন কোথা থেকে যেন এসে হাজির হলো। অজান্তা চুপ করে বসে আছে। সেদিন মোহনের সাথে দেখা হওয়ার পর আর দেখা মেলেনি মোহনের। অনেক খুঁজেছে, কিন্তু সবাই বলেছে মোহন নাকি গ্রামে নেই। পাগল উন্মাদ কোথায় যেন চলে যায়, আবার হঠাৎ করেই ফিরে আসে। তবু অজান্তা খুঁজছিল অনেক। হঠাৎ বাহিরে চিল্লা ফাল্লাতে অজান্তার ধ্যান ভাঙে। অহসান দৌড়ে আসে অজান্তার রুমে। হাঁপাতে বলে, অজান্তা, আপনার হবু হাজবেন্ড চোখ খুলছে না, তাড়াতাড়ি আসুন, হয়তো খারাপ খবর আছে। অজান্তা যেন আকস্মিকভাবে হঠাৎ অবাক হয়ে গেল। সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। শান্তা বেগম ধীর কণ্ঠে স্বরে বলল, চোখ খুলছে না কেন? ঠিক কি বলছে? ঠিক বলেছে তো? এহসান দ্রুত গতিতে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ আন্টি, আসুন, দেখে যান। অজান্তা আর 1 সেকেন্ডও অপেক্ষা করে না, ছুটে যায় চেয়ারম্যানের রুমে। পিছে শান্তা বেগম আর এহসানের বড় চাচিও যায়। চেয়ারম্যানের রুমের বাহিরে ভিড় করে কত মানুষ দাঁড়িয়ে আছে। অজান্তা ভিড় ঠেলে ভেতরে ঢুকলো। বৃদ্ধ চেয়ারম্যান কেমন নেতিয়ে পড়ে আছে বিছানায়, কোনো সারা শব্দ নেই। অজান্তাকে দেখে রহিম মিয়া, চেয়ারম্যানের খাস লোক, বলল, সাহেব তো চোখ খুলছে না, আমি ডাক্তার ডাকি? অজান্তা এগিয়ে যেতে বলল, না দাঁড়ান, আমি দেখছি। অজান্তা চেয়ারম্যানের হাতের পালস চেক করার আগেই কেউ যেন চেয়ারম্যানের হাতটা খপ করে ধরে ফেলল। অজান্তা মাথা তুলে তাকিয়ে দেখল এহসানের চাচি চেয়ারম্যানের হাত ধরে রেখেই অজান্তার দিকে তাকিয়ে বলল, আমি হার্ট স্পেশালিস্ট, আমি দেখছি। কেমন বৃদ্ধ মানুষ উনি, কী হলো? অজান্তা অবাক হলো না, কারণ সেদিন এহসান বলেছিল বড় চাচি হার্টের সার্জন। অজান্তা উঠে পাশে গিয়ে দাঁড়ালো। চাচি কতক্ষণ পর্যবেক্ষণ করে মুখটা কালো করে ফেলল। অজান্তা চাচির প্রতিক্রিয়া দেখে ব্যতিব্যস্ত স্বরে বলল, কি হলো আন্টি, কি হয়েছে? চাচি গভীর স্বরে বলল, অজান্তা খারাপ খবর আছে, উনি আর নেই। পুরো ঘর নিস্তব্ধতায় ছেয়ে গেল। অজান্তা বিস্মিত কণ্ঠে বলল, কিভাবে? চাচি চেয়ারম্যানের হাত স্থানে রেখে বলল, ঘুমের মধ্যে মনে হয় হার্ট অ্যাটাক করেছে, তাই আর খবর পাইনি। পুরো ঘরময় একটা গুঞ্জন শুরু হলো। সবার মুখে এক কথা, চেয়ারম্যান মরে দোষীকে বাঁচাই দিয়ে গেল।